বেশ, তাহলে শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইব এই রিজার্ভড ক্যাটাগরির মধ্যে কি নতুন করে ক্রিমি লেয়ারের কনসেপ্ট তৈরি হতে চলেছে, যা ওবিসিতে এক সময় ছিল বা আছে? সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি? সাব ক্লাসিফিকেশন ইন এসসি এসটি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। শিডিউলকে আজকাল কেউ কেউ স্কেডিউল বলে উচ্চারণ করতে পারে, অসুবিধা নেই। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মধ্যে সাব ক্লাসিফিকেশন বা সাব ক্যাটাগরাইজেশনের কথা সুপ্রিম কোর্ট বলছে। হোয়াট ইজ দ্যাট? বেসিক্যালি সুপ্রিম কোর্ট এসসি এসটি রিজার্ভেশনের ওপরে বা এসসি এসটি রিজার্ভেশনের মধ্যে সাব ক্লাসিফিকেশনের যে জাজমেন্ট বা ভার্ডিক্টটা আজকে দিয়েছে, দ্যাট ইজ ল্যান্ডমার্ক। আজকে ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে। ল্যান্ডমার্ক কি কারণে? ল্যান্ডমার্ক কিসের পরিপ্রেক্ষিতে? তার কারণ বহু দিন ধরে, বহু বছর ধরে এইটার উপরে অনেক বিতর্ক, অনেক দাবি দেওয়া এবং অনেক চর্চা চলে আসছে। হোয়াট ইজ বিতর্ক, হোয়াট ইজ দাবি দেওয়া পরে আসছে। অ্যান্ড ল্যান্ডমার্ক আর একটা কি কারণ? তার কারণ হচ্ছে যে ইন টার্মস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইটিক্যাল ডেভেলপমেন্ট, এটার ইম্প্যাক্ট খুব ডিপ। এখন সুপ্রিম কোর্ট ঠিক বা এক্স্যাক্টলি কি বলছে? সুপ্রিম কোর্ট মেনলি দুটো কথা বলছে বা বলেছে আজকের ভার্ডিক্টে। কি বলেছে? যে এসসি এসটি এই যে রিজার্ভ ক্যাটাগরিটা রয়েছে, এই রিজার্ভেশনের মধ্যে যদি প্রয়োজন হয় ডাটার উপর ভিত্তি করে এটার মধ্যেও ক্লাসিফাই করা যাবে, এটার মধ্যেও বেশি এগিয়ে কম এগিয়ে কে তার ক্যাটাগরাইজ করা যাবে এবং সেই অনুযায়ী রিজার্ভেশনটাকে চেঞ্জ করা যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কাজটা, এই দায়িত্বটা রাজ্য সরকারের উপরে অর্পিত হলো। এই কাজটা রাজ্য সরকার করতে পারবে। দুটো জিনিসই খুব কঠিন এবং গভীর, ভালো করে বুঝতে হবে। এবং ভালো করে বুঝবার জন্য আমরা আজকে দ্য হোল হিস্ট্রি ইন 8 স্টেপস, 8টা স্টেপের মধ্যে দিয়ে আমরা এই পুরো জিনিসটা ঝটপট বুঝে নেব। জিনিসটা খুব গভীর, কিন্তু জিনিসটা কঠিন খুব নয়, আমরা সহজেই বুঝে যাব। ওকে, কেসটা কি? অ্যাকচুয়ালি কেসটা কি? অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে যে একটা রিজার্ভেশন রয়েছে, সে এসসিতে বা এসটিতে। ওকে, এখন এসসি বা এসটির কি সকলেই, এসসি এসটির মধ্যে তো অনেকগুলো সম্প্রদায়, সাব ক্যাটাগরি বা সাবকাস্ট আছে, তারা কি সকলেই সমানভাবে এগিয়ে গেছে, সমানভাবে রিজার্ভেশনের সুবিধাটা নিতে পেরেছে? এর উত্তর সবসময় অধিকাংশ ক্ষেত্রেই না। এখন যদি না হয়, তাহলে যারা অনেকটা এগিয়ে গেছে তাদের যতটা রিজার্ভেশন দেওয়া দরকার, যারা একদম পিছিয়ে পড়ে আছে, এখনো অবধি সমাজের মেন স্ট্রিমে আসতে পারেনি, তাদের কি ইকুয়াল রিজার্ভেশন দেওয়া দরকার? নাকি যারা একদম এগিয়ে আসতে পারেনি তাদেরকে একটু প্রমোট করার জন্য, বুস্ট করার জন্য, সমাজের প্রধান স্রোতে আসবার জন্য রিজার্ভেশনটা তাদের দিকে একটু বেশি ভারী করে, একটু বড় করে দেওয়া দরকার? দিস ওয়াজ দ্য ইস্যু, এটা ছিল প্রশ্ন। এবং এই প্রশ্নের উপরে সুপ্রিম কোর্ট আজকে ভার্ডিক্ট দিল যে ক্লাসিফাই করা যাবে। সুপ্রিম কোর্ট এতদিন ধরে কি বলছিল? সুপ্রিম কোর্ট এতদিন ধরে কি বলছিল আমরা শুরু করে বুঝি, শুরু থেকে এসো। বিষয়টা শুরু হয়, ঝামেলাও শুরু হয় বলতে পারো, বা উপলব্ধি করে প্রথম পাঞ্জাব গভর্নমেন্ট। পাঞ্জাব গভর্নমেন্ট কি উপলব্ধি করে? যে তার এসসি রিজার্ভেশন সেই মুহূর্তে 25% ছিল। তার এসসি রিজার্ভেশন বা এসসি কমিউনিটির মধ্যে যতগুলো সাবকাস্ট আছে, সেই সাবকাস্ট গুলোর ভিতরে বাল্মীকি অ্যান্ড মাযহাবি, এই দুটো সাবকাস্ট স্টেপ নাম্বার 1, আমরা 8টা স্টেপের মধ্যে দিয়ে বুঝবো, আমরা ফার্স্ট স্টেপ পড়ছি, স্টেপ নাম্বার 1। এই দুটো সাবকাস্ট এবং বাল্মীকি এবং মাযহাবি তারা খুবই পিছিয়ে আছে, একেবারে হতদরিদ্র অবস্থা।
এদেরকে একটু বেশি এমফেসাইজ করতে হবে, বেশি বুস্ট আপ করতে হবে। সেই জন্য 1975 সালে পাঞ্জাব গভর্নমেন্ট একটা আইন নিয়ে আসে, রাজ্য সরকার একটা আইন পাস করে, তাতে এই দুটো সাব ক্যাটাগরিকে বা সাব কাস্টকে স্পেশাল রিজার্ভেশন বা একটু রিজার্ভেশন বাড়িয়ে দেওয়া হয়, যাতে ওদের উপর স্পেশাল ফোকাস করা যায়, ডেভেলপমেন্ট একটু স্পেশালি ওদেরকে করানো যায়। সিমিলারলি স্টেপ নাম্বার 2, সিমিলারলি পাঞ্জাবের দেখা দেখি 2000 সালে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট সেম স্টেপ নেয়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টও তার রাজ্যের এসসি কমিউনিটির মধ্যে ক্যাটাগরাইজ করে একটা রিজার্ভেশন সিস্টেম চালু করে, যে যেখানটায় বেশি খারাপ অবস্থা সেখানটায় একটু বেশি এমফেসাইজ করা হবে, বেশি ফোকাস করা হবে। 2004 সাল থার্ড স্টেপ কি হলো? 1975-এ পাঞ্জাব, 2000-এ এপি, 2004 সালে ইভি চেন্নাইয়া ভার্সেস স্টেট অফ এপি, ইভি চেন্নাইয়া ভার্সেস স্টেট অফ এপি, এই কেস উঠলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এই কেস উঠলো এবং সুপ্রিম কোর্ট 1975 সালের এই পাঞ্জাব গভর্নমেন্ট বা অন্ধ্রপ্রদেশের, মেনলি কেসটা যেহেতু স্টেট অফ এপি ছিল, অন্ধ্রপ্রদেশের এই 2000 সালের যে স্টেট গভর্নমেন্টের বানানো একটা, সেটাকে খারিজ করে দিল। কি বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের খারিজ করে দেওয়ার জন্য? সুপ্রিম কোর্টের খারিজ করে দেওয়ার জন্য দুটো বক্তব্য ছিল, দুটো যুক্তি ছিল। ফার্স্ট যুক্তি এই যে এসসি কমিউনিটিটা ইটসেলফ একটা গোটা কমিউনিটি, গোটা একটা পিছিয়ে পড়া সমাজের অংশ, তার মধ্যে আর শ্রেণী বিভাগ করতে যাওয়ার দরকার নেই, বিকজ ইটস এ হেটেরোজেনিয়াস গ্রুপ নয়, এটা একটা হোমোজেনিয়াস গ্রুপ। গোটা এসসি সমাজটাকেই একটা সুষম এবং সমানভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে গণ্য করে তাকে সমানভাবে রিজার্ভেশন দেওয়া দরকার, তার মধ্যে আর বিভাজন করবার দরকার নেই। যুক্তি নাম্বার 1। দ্বিতীয় যুক্তি কি? দ্বিতীয় যুক্তি হচ্ছে এই যে আর্টিকেল 341 341 অফ দ্য কনস্টিটিউশন বলছে যে এই কারা এসসি হবে, এই যে লিস্টটা, এইটা কে ক্রিয়েট করার ক্ষমতা রাখে? প্রেসিডেন্ট ক্রিয়েট করার ক্ষমতা রাখে। রাজ্য সরকার ডিসিশনটা নিতে পারে না যে এরা এসসি, এরা এসটি, এদেরকে আমি স্পেশাল ভাবে ট্রিট করবো, এদেরকে আমি অল্পভাবে ট্রিট করবো না। রাজ্য সরকার ইজ দ্য প্রপার অথরিটি। প্রপার অথরিটিকে প্রেসিডেন্ট, অ্যাকর্ডিং টু আর্টিকেল 341। এই দুটো কারণে এবং একটা হোমোজেনিয়াস গ্রুপের মধ্যে, একে এসসি একটা হোমোজেনিয়াস কমিউনিটি, সেখানে কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কাউকে কম প্রায়োরিটি দেওয়া হবে, এটা হতে কি হতো? আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। তো দুটো আর্টিকেল 14, আর্টিকেল 341 ভায়োলেশনের জন্য সুপ্রিম কোর্ট অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্টের তৈরি করা ওই স্পেশাল আইনটাকে খারিজ করে দেয়। ওকে, যখনই সুপ্রিম কোর্ট ইভি চেন্নাইয়া ভার্সেস স্টেট অফ এপির কেসের রায়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের একটা খারিজ করে, তখনই তার 2 বছর পরে 2006 সালে স্টেপ নাম্বার 4, 6 সালে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট 1975 সালে তৈরি হওয়া পাঞ্জাবের যে গভর্নমেন্ট, পাঞ্জাব গভর্নমেন্টের যে অ্যাক্ট ছিল সেটাকে খারিজ করে দেয়। ওকে, 75 সালে তৈরি হয়েছিল, এতদিন ধরে চলছিল। 2006 পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট কি করে? পাঞ্জাবের নিয়মটাকেও খারিজ করে দেয়। কার ফলে? কার জন্য? এই ইভি চেন্নাইয়া সুপ্রিম কোর্টের এই রায়টার ফলে বা রায়টাকে সাপোর্ট করে, সম্মান জানায়। না, এখন পাঞ্জাব গভর্নমেন্ট দেখা যাচ্ছে খুব স্মার্ট। 2006 সালে যখনই পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাবের 1975 সালের অ্যাক্টটাকে খারিজ করে দিল, ডিসকোয়ালিফাই করে দিল, স্ট্রাক ডাউন করে দিল, 2006 সালে পাঞ্জাব গভর্নমেন্ট একটা সিমিলার এফেক্ট হবে কিন্তু একটা অ্যানাদার অ্যাক্ট বানালো অন্য রকম ভাবে। বাট আলটিমেটলি মোটিভ কি পাঞ্জাব সরকারের? যে ওই বাল্মীকি এবং মাঝাবি এই কমিউনিটি দুটোকে একটুখানি স্পেশাল গুরুত্ব দেয়া, যাতে তারা একটু বেশি উন্নতি করতে পারে। কবে? 2 বছর পরে। কার? চেন্নাইয়ার যে একটা হলো, যার ফলে পাঞ্জাব হরিয়ানা 1975 একটা খারিজ করে দিল, সেই বছরই আর একটা নতুন একটা অ্যাক্ট বানালো। কিন্তু আবার 4 বছর পরে স্টেপ নাম্বার 6, 2010 সালে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট
আবার পাঞ্জাব সরকারের 2006 সালে তৈরি করা একটাকে খারিজ করে দিল। মানে একবার একটা আইন বানাচ্ছে সরকার যে এই কমিউনিটিটা বড্ড পিছিয়ে পড়েছে, একে আমি একটু এগিয়ে নিয়ে আসবো, আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেইটাকে বা সুপ্রিম কোর্টের নির্দেশটাকে সম্মান জানাতে সেই আইনটাকে বাতিল করে দিচ্ছে। কেন না, এটা আর্টিকেল 14 ভায়োলেশন হচ্ছে। এসসি একটা হোমোজেনিয়াস কমিউনিটি, তার মধ্যে ভেদাভেদ দরকার নেই, এবং গভর্নমেন্ট এই কাজটা করতে পারে না, স্টেট গভর্নমেন্ট এই কাজটা করতে পারে না। হু সেজ? আর্টিকেল 341 সেজ। But ultimately in 2014 step number 7 একটা 5 জাজের একটা বেঞ্চ তৈরি হলো সুপ্রিম কোর্টে। তারা বলল যে চলো 2004-এর যে ইভি চেন্নাইয়া ভার্সেস স্টেট অফ এপির যে ভার্ডিক্টটা সুপ্রিম কোর্ট বা আমরা দিয়েছিলাম সেটাকে একবার রিভিজিট করা যাক, দেখা যাক যে প্র্যাকটিক্যালি এটার প্রয়োজনীয়তা আছে নাকি আমাদের ভার্ডিক্ট ঠিক ছিল। সো 2014-তে 5 জাজের একটা বেঞ্চ তৈরি হয় টু রিভিজিট দ্য জাজমেন্ট অফ 2004। ক্লিয়ার? অ্যান্ড ফাইনালি 2024, 10 বছর পরে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দিচ্ছে যে না, যদিও এসসি একটা হোমোজেনিয়াস গ্রুপ, স্টিল এসসির মধ্যেও যে সাবকাস্ট গুলো আছে তার মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে গেছে বা ডিফারেন্স তৈরি হয়ে গেছে আপলিফটমেন্টের। কেউ অনেকটা বেশি সুযোগটা নিতে পেরেছে, কেউ একেবারেই সুযোগ নিতে পারেনি, পিছিয়ে পড়েছে। সো স্টেট গভর্নমেন্ট ক্যান সাব ক্যাটাগরাইজ বা সাব ক্লাসিফাই দ্য এসসি এসটি কমিউনিটি। তবে কিছু কন্ডিশন আছে। কিছু কন্ডিশনের আগে বিশেষ বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, এবারে কিন্তু স্টেট গভর্নমেন্টকে এই ক্ষমতাটা সুপ্রিম কোর্ট দিল যে স্টেট গভর্নমেন্ট করতে পারে। হ্যাঁ, এবারে কন্ডিশনগুলো কি? কন্ডিশনগুলো হচ্ছে নাম্বার 1, স্টেট গভর্নমেন্ট ইচ্ছা করেই নিজের খুশি মতন এই কমিউনিটিটাকে প্রাধান্য দেবে, ওই কমিউনিটিটাকে বেশি রিজার্ভেশন দেবে, তা করা যাবে না। স্টেট গভর্নমেন্ট এম্পেরিক্যাল ডাটার উপরে, অর্থাৎ পরীক্ষালব্ধ যে ডাটা বা তথ্য তার উপর নির্ভর করেই কেবলমাত্র এই রিজার্ভেশন স্ট্রাকচারটা তৈরি করতে পারবে। নাম্বার 1। নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2, এক্সিস্টিং যে রিজার্ভেশন স্ট্রাকচারটা রয়েছে, যতটা পার্সেন্টেজ রয়েছে ততটা পার্সেন্টেজের মধ্যেই তুমি ঘোরাফেরা করতে পারো, বাড়া কমা করতে পারো, কিন্তু সেই পার্সেন্টেজটাকে তুমি ভাঙতে পারো না। অর্থাৎ আগে ধরা যাক 15% এসসিদের জন্য রিজার্ভেশন ছিল, সেটা 16%, 20% করতে পারো না। 15%ই তোমার রাখতে হবে, তার ভিতরে তুমি কোনো কমিউনিটির জন্য একটু বেশি ছাড় দাও, কোনো কমিউনিটির জন্য কম ছাড় দাও। ওকে। অ্যান্ড থার্ড ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে পিছিয়ে পড়েছে তুমি তাকে আপলিফটমেন্ট করবে, ইটস ওকে, তার জন্য তুমি বেশি ছাড় দেবে, ইটস ওকে, কিন্তু তার মানে এই নয় যে তুমি কোনো একটা সাবকাস্ট বা কোনো একটা সাব ক্যাটাগরিকে একেবারেই রিজার্ভেশনের বাইরে বার করে দেবে, তা না। রিজার্ভেশন কিন্তু তোমাকে রাখতেই হবে। সকল রিজার্ভেশনে সকল এসসি বা এসটি মানুষই যেন রিজার্ভেশনের আওতায় বা প্রোটেকশনে থাকে। এরকম না যে তুমি কেউ অনেকটা উপরে উঠে গেছে বা খুব ডেভেলপড হয়ে গেছে বলে পুরো বাইরে বার করে দেবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য verdict, today's verdict of Supreme Court on SC/ST sub-classification. কিন্তু মজার ঘটনা হচ্ছে এটা অবশ্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট না, এটা কোনো বইয়ের লেখা বা কোনো বড় কি বলা যায় পলিটিক্যাল কোনো গুরু বা চিন্তাবিদ এরকম কারোর বক্তব্য নয়। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে রাজ্য সরকারের হাতে যখন ক্ষমতাটা আসবে, রাজ্য সরকার যখন প্র্যাকটিক্যালি বা রিয়েল সেন্সে ক্ষমতাটা এক্সারসাইজ করবে, তখন রাজ্য সরকার হয়তো এরকম করলেও করতে পারে, যেখান থেকে আমি আমার এই টপিকটার নাম দিয়েছি যে ক্রিমি লেয়ার ইন SC/ST। যে ক্রিমি লেয়ার ওবিসির ক্ষেত্রে কি ছিল, যে একটা সার্টেন পার্সেন্টেজ যারা এই রিজার্ভেশনের আন্ডারে, ওবিসি রিজার্ভেশনের আন্ডারে আসবে না, তারা প্র্যাকটিক্যালি সমস্ত দিক থেকে টাকা পয়সা, সোশ্যাল, পলিটিক্যাল প্রত্যেকটা ফিল্ডই তারা অনেক এগিয়ে আছে। ঠিক তেমনি SC/ST কমিউনিটির মধ্যে এরকম যদি কোনো ক্যাটাগরি থাকে, ঠিক আছে, তো তাকে হয়তো এতটাই কম পার্সেন্টেজ রিজার্ভেশন রাখলো, তো সেটা না এর বরাবর।
সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেহেতু বলছে যে তুমি কাউকে রিজার্ভেশনের বাইরে রাখতে পারবে না, ইটস ওকে, বাট অলমোস্ট নীল রিজার্ভেশন করে দিল বা জিরো রিজার্ভেশন করে দিল, রিজার্ভেশনের মধ্যে আছে কিন্তু প্রায় না, শূন্য। তো তখন সেই ক্রিমি লেয়ারের কনসেপ্টটাই ঘুরে ফিরে এসসি এসটিদের জন্য চালু হতে পারে। এটা আমার একটা ধারণা, রাজ্য সরকারের কাজকর্মের উপরে যে কোনো রাজ্য ভারতবর্ষের এটা করলেও করতে পারে তার মেরিট অনুযায়ী। কার মেরিট? সেই কমিউনিটিটার মেরিট অনুযায়ী, কমিউনিটিটা সোসাইটিতে কেমনভাবে রিপ্রেজেন্ট করছে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। যদি এটা সত্যি সত্যি ঘটে এবং যদি এটার উপর আবার কোনো কেস হয়ে এটা থেমে যায়, কেননা এবারে 7 সদস্যের বা 7 জাজের একটা বেঞ্চ তৈরি হয়েছিল, অবশ্যই 5 জন জাজের তৈরি করা কোনো রায়কে রিভিজিট করতে গেলে তার চেয়ে বেশি জাজের একটা বেঞ্চ লাগবে বা হায়ার বেঞ্চ লাগবে। তো 7 জনের যে বেঞ্চ হয়েছিল তাতে এইটা উঠে এসছে। তো এটা যদি স্টে না পড়ে যায়, যদি রাজ্য সরকারের হাতে চলে আসে, তো সেটা কিন্তু একটা সত্যি খুব বড় ধরনের পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে, বড় ধরনের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হবে। তার কি ভালো হবে মন্দ হবে সেগুলো আমাদের ভবিষ্যতেই বলবে। বাট এই মুহূর্তে একটা পরীক্ষার বিষয় হিসেবে যদি তোমাদেরকে আমি বলি যে তোমরা এটার উপর ওপিনিয়ন জানাও যে সেটা ভালো হবে না খারাপ হবে, তাতে রাজ্য সরকার কি সত্যিই একদম পিছিয়ে পড়া যে কমিউনিটিটা রয়েছে তাকে তুলতে পারবে, নাকি এটাও কোনো পলিটিক্সের কোনো একটা খপ্পরে পড়ে যাবে বা পলিটিসাইজ হয়ে যাবে এই পলিসিটা বা এই ভিউটা, সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটা, সেটা সম্বন্ধে কিন্তু আমি আশা করবো তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ওপিনিয়ন জানাবে। এবং অবশ্যই 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 ওপিনিয়ন তোমরা যাই জানাও, কমেন্ট তোমরা যাই করো, মাথায় রাখবে তার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স, কনস্টিটিউশনের যে ভার্চু, এটা যেন কোনোভাবে ব্যাহত না হয়। এবং তোমার মন্তব্যের মধ্যে দিয়ে কখনোই কোনো কমিউনিটির কোনো মানুষ যেন আহত না হয়। আমি আবার বলছি, তোমার মন্তব্যের ব্যাপারে খুব সচেতন থাকবে, তোমার মন্তব্য যেন কোনো মানুষ দুঃখ না পান। ওকে, চলো, বেস্ট অফ লাক।